পাকিস্তানের সুন্দরী মহিলা আছে। পাকিস্তানের মহিলাদেরকে এই আর ৭১-এর সময়ের অবস্থা তো আরও আমাদের জঘন্য ছিল। তো তারপরেও যদি কারো মারে যদি লাগায় থাকে, কারো বোমে যদি লাগায় থাকে, তাহলে আমাদের জানাই না, আমরা দেখবো যে পাকিস্তানের বীজ কার কোথায় কোথায় আছে, এগুলো আমাদের জানা দরকার আছে। জামাত এনসিপির জন্য একটি যুগান্তকারী সুখবর। জামাত এনসিপি দীর্ঘমেয়াদী এবং টেকসই রাজনৈতিক জোট হতে যাচ্ছে। এতদিন ছিল নির্বাচনী জোট। জুলাই আন্দোলনকে যারা অস্বীকার করবে তারা এক সেন্সে এটা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার সামিল। প্রধানমন্ত্রী যে শপথ নিয়েছেন, আপনি কি বৈধ? মন্ত্রিপরিষদ কি বৈধ? পার্লামেন্ট কি বৈধ? আপনি বৈধতা অসাংবিধানিক সংবিধান নাই এই প্রশ্ন তুললে তো কোনো কিছুই বৈধ হয় না। এবং যাদের ইনকিলাব, ইনসাফ এবং আজাদি শব্দে গাত্রদাহ হয়, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় প্রতিচ্ছবি, যেই শব্দগুলা নিয়ে গাত্রদাহ আগে হলো শেখ হাসিনার হয়েছে, আওয়ামী লীগের হয়েছে, এখন হলো আমরা বলবো না পুরা বিএনপির মধ্যে অনেক লোক আছে যারা গুপ্ত ভারতীয় এজেন্ট, গুপ্ত ভারতীয়। এদের হলো ইনকিলাব, ইনসাফ, আজাদি শব্দের চুলকানি শুরু হয়। আমরা কিন্তু সরকারে আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া হবে না বলে আপনাদেরকে ডেকে নিয়ে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার আপনাদেরকে দিয়ে তারপর আমরা মামলাগুলো দায়ের করব। প্রত্যেকটা থানায় মামলা দেওয়া হবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন। ভিডিওর অংশ বিশেষ দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই কেবল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক ভয়ঙ্কর কিছু জানতে পারবেন। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন। চলুন ভিডিওগুলো দেখে আসি। তো দেখার আগে সবাইকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। যারা বাংলা ছাড়ার কোনো কিছু বুঝে না, বাংলার জন্য তারা জীবন দিয়ে দিতে চায়। প্রায় ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিল, 2 লাখ মা বোন এই ভাষার জন্য জীবন দিয়েছিল। শুনেন বক্তব্য। 1952 সালে পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করে তার উর্দুকে বাংলা ভাষা চাপিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে, কিন্তু বাঙালি সে দমে থাকেনি। বাঙালি সেই উর্দু ভাষার উপর তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যুদ্ধ করছে। 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষা অর্জন করেছি। I feel very proud. একটা বাংলাদেশি হয়ে I feel very proud. আমরা একমাত্র দেশ যে হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা আমাদের জীবন দিয়েছি, and it's so proud. দেখেন ইতিহাসের বিকৃতি কাকে বলে। 30 লাখ মা বোনকে বাংলাদেশের পাকিস্তানি মিলিটারি রেপ করেছে, 30 লাখকে মেরেছে আর 2 লাখকে রেপ করেছে। এই যে এক গাঁজাখুরি, এই যে এক কথা বলে বাংলাদেশের সাথে পাকিস্তানের এই সম্পর্কটাকে জীবনে কোনোদিন যেন ঠিক না হইতে পারে। প্রতিটা ঘটনায় 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি যখনই এগুলো আসে নতুন করে এই ভাঙা ঢোল এগুলো বাজাইতে থাকে যে পাকিস্তান আমাদের এগুলো। আরে পাকিস্তান মিলিটারি ডোন্ট ফাক ইউ। পাকিস্তানি মিলিটারি খাচ্চর মাচ্চর এগুলোর করে না। পাকিস্তানের সুন্দরী মহিলা আছে। পাকিস্তানের মহিলাদেরকে এই আর ৭১-এর সময়ের অবস্থা তো আরও আমাদের জঘন্য ছিল। তো তারপরেও যদি কারো মারে যদি লাগায় থাকে, কারো বোমে যদি লাগায় থাকে, তাহলে আমাদের জানাই না, আমরা দেখবো যে পাকিস্তানের বীজ কার কোথায় কোথায় আছে, এগুলো আমাদের জানা দরকার আছে। তো এগুলো নিয়ে ভাই কথা বলতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়, ভাষা সংলগ্ন রাখতে পারি না, সরি। বাট এগুলো দিয়ে আপনাদেরকে প্রতিদিন সেটার মধ্যে বাস ঢোকানো হচ্ছে এই এক রাজনীতি দিয়া। এই যে এখন বলা হচ্ছে না এই 21শে ফেব্রুয়ারিকে নিয়ে ভাষা, আরে বাবা বাংলা আমরি, বাংলা ভাষা আমার বালের ভাষা, এই বালের ভাষারে ধুচ্ছেও নাই দেশের যারা আপনারা বুঝায় তারা চোদেও নাই তারে। কেমনে জানেন? বলি আপনারা, শুনলে অনেক কষ্ট লাগবে। আমার কথা আমি সুন্দর করে কথা বলতে পারিনি, এটা আমার সমস্যা। কথা যেটা বলি ওটা মাথায় রেখেন। এই যে যেই এমপি মন্ত্রী যে পাঞ্চদের আপনারা এগুলি শিখায়, এই যে ভাষা, একজন টকশোতে এক বিজ্ঞ এক মাদারি বলছে যে বাংলার সাথে যে ইংলিশ মিক্স আপ করে কথা বলা এটা পুরোপুরি করতে হবে। হাসিনা একবার করেছিল। বিলবোর্ড, টেলিভিশনে নিউজ, তারপরে আদালতে, বিভিন্ন জায়গায় কোথাও ইংলিশ ব্যবহার, শুধু বাংলা থাকতে হবে। শুধু বাংলা কেন থাকতে হবে? আপনাকে সাউ মারার জন্য বাংলা থাকতে হবে। এর আগে ব্রিটিশরা যখন একবার ছিল তখন এরকম আমাদের এখানকার কিছু আলেম টালেম ছিল, এরা করেছিল ইংরেজি শিখলেই আপনি কাফের হয়ে যাবেন, এগুলো বলা হয়তো। এগুলো বলে আমাদেরকে দমায় রাখা হয়েছে। আজকে যেই ব্যক্তিরা আপনাকে বুঝায় যে বাংলার সাথে সাথে ইংলিশ শিখতে পারবেন না, সেই রাজনীতিবিদ একজনের ছেলে মেয়ে 14 গোষ্ঠীর কেউ বাংলা মিডিয়ামে পড়াশোনাই করে না। সবাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, ইংলিশ ভার্সনে পড়াশোনা করে, হাই স্কুল শেষ হলে সোজা চলে যায় ইউকেতে, সোজা চলে যায় ইউএসএতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, সেখানে গিয়ে তারা পড়াশোনা করে। আর আপনারে বোকাচোদা বানায় রাখার জন্য এখানে বুঝায় শুধু বাংলা শিখিবেন, ইংলিশ শিখা যাবে না। জিন্দাবাদ এটা পাকিস্তানি শব্দ, উর্দু শব্দ, ফার্সি শব্দ। আর ওনাদেরকে বলতে হবে জয় শ্রীরাম, জয় বাংলা। ফাক ইউ। জয় বাংলা, জয় শ্রীরাম আর আসে না এখানে।
এটা বাংলাদেশ, 95% মুসলমানের দেশ এটা বাংলাদেশ। এই দেশে জিয়াউর রহমান এই বাঙালি থেকে বাংলাদেশি বানিয়ে দিয়ে গিয়েছিল। এই দেশে জিয়াউর রহমান এই জয় শ্রীরাম আর জয় বাংলা থেকে জিন্দাবাদ বানিয়ে দিয়ে গিয়েছিল। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা পাকিস্তান জিন্দাবাদ থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমরা পাকিস্তানের সাথে, আমরা পাকিস্তানের মুসলমান, আমরাও মুসলমান, তাদের জিন্দাবাদ আমাদেরও জিন্দাবাদ। দেশ আলাদা হইতে পারে না, আমার ধর্ম আলাদা হয়ে যায়নি। পাকিস্তানের মুসলমানরা আমাদেরকে কতটুকু মহব্বত করে, কতটুকু ভালোবাসে, ইউটিউবে যায়। বাংলাদেশে অনেক ব্লগার দেখলাম পাকিস্তানে গিয়েছে গেল 1 বছরে, তাদের ভিডিওগুলো দেখেন। পাকিস্তানের একটা মানুষ যখন শুনে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, জড়ায় ধরে, খাবারের বিল নেয় না, গাড়ির বিল নেয় না, ওইখানে যে পাঠাও উবারের মতো আপনার রাইড শেয়ার মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে শুনছে যে সে বাংলাদেশ থেকে গিয়েছেন, ভাড়া নেয় নাই, দেখেন ইউটিউবে। আর সেই পাকিস্তানের মানুষের সাথে আমাদের দ্বন্দ্ব বাঁধিয়ে রাখা হয়েছে। আজকে বাংলাদেশে যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধে, সবার আগে এই পাকিস্তান আপনার পাশে এসে দাঁড়াবে। ভাই ভুলে যান পাকিস্তান কী করবে না করবে, পাকিস্তানের সাথে আমার কী সম্পর্ক, সব ভুলে যান, আমার দরকার নেই। কিন্তু আপনি পাকিস্তানের সাথে এই সম্পর্কের এই যে কৃত্রিমভাবে তৈরি করে এটার মাধ্যমে যখন আপনি ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য চেষ্টা চালাবেন, তখন আপনার এই দেশকে সারা জীবন, আপনার মৃত্যু পর্যন্ত এটাই গোলামী রাজ্য হিসাবে আপনি করে। আজকে আজাদি শুনলেও তাদের কষ্ট লাগে। আর ওটা আজাদি মানে এটা কি? আমি আজাদি চাবো না, আজাদির শব্দটা শুনে তাদের কষ্ট হইতেছে। ইনকিলাব জিন্দাবাদ। এই জিন্দাবাদ বাংলাদেশে যতদিন থাকবে ততদিন বাংলাদেশ থাকবে, এবং যতদিন এই জিন্দাবাদ বিএনপির সাথে থাকবে ততদিন বিএনপি বাংলাদেশে থাকবে, তারপরে বিএনপি থাকবে না। কেন থাকবে না জানেন? আপনি যেদিন বাংলাদেশি থেকে বাঙালি হবেন, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল হয়ে যাবে, এবং ওই বাঙালি আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যেই কালচার ঢুকানোর জন্যই আপনাকে এই যে পয়লা বৈশাখ করানো হয়, এই পয়লা বৈশাখে পেঁচা পুচা যা আছে সব তাদের দেবদেবীর আপনার প্রতীক, এগুলোকে আপনাকে দিয়ে পূজা করানো হয়। আমার এই ছোটোবেলা থেকে গরুর রচনা শেখানো হয়েছে। আমি কোরআন শরীফ শেখার আগে আমার দেশের মানুষকে গরুর রচনা শিখতে হয়েছে। পৃথিবীর এই বাংলাদেশের মানুষ, অন্তত সব দেশে থাকেন, একজন মানুষ, আমার এই ভিডিও যত হাজার লক্ষ মানুষ দেখবেন, একজন মানুষ বলবেন আপনি পৃথিবীর কোনো দেশে যায় তারপরে দেখেছেন যে গরুর রচনা পড়ানো হয় ছোটো বাচ্চাদের। আমার কোনো কিছু না বললেও আগে গরুর রচনাটা পড়তেই হবে। পাটের রচনা ছিল, অনেক রচনা ছিল, আপনার আগে গরুর রচনায় শিখতে হবে, এবং এইটা মোস্ট আপনার মানে একটা থাকতো, পসিবিলিটি থাকতো, এটা আপনার এক্সামে আসবেই। মেট্রিক পর্যন্ত এই গরুর রচনার এই বিশাল গুরুত্বপূর্ণ এক রচনা। আরে ভাই, গরুর যদি আপনি পশুর পার্টস যদি শিখতে চান, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমাদেরকে ব্যাং দিয়া নানান কিছু দেখানো হতো, বায়োলজির বিশেষ করে। তো আপনি যদি যদি ওই কারণে পশুর সায়েন্সের কারণে যদি পশু তার ব্যাং শিখেন, ব্যাঙের অঙ্গ প্রত্যঙ্গ কী কোথায়, তো গরু কোত্থেকে আসলো, এইটা আপনার মাথায় নিতে হবে যে আমাদেরকে সূক্ষ্মভাবে এইভাবে এই পূজা করানোর জন্য এগুলো করা হয়েছে। এবং বিএনপি যদি মনে করে আজকে তারা এই যে জামাত, আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস টফিস খুলে দিচ্ছে, তারা যদি মনে করে জামাতের চাইতে বেটার অপোজিশন হচ্ছে গিয়ে আওয়ামী লীগ, তারা তাদেরকে নিয়ে আসতে পারে। এবং এইভাবেই যদি বিএনপি নিজেদেরকে বাংলাদেশি থেকে বাঙালি, জিন্দাবাদ থেকে জয় বাংলায় নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশে বিএনপি বলে কোনো দল দরকার হবে না। মানে একই জায়গার মধ্যে আপনি দুইটা একই সেম প্রোডাক্ট, সেম কোয়ালিটি, সেম দাম, দুইটা দোকান যদি থাকে, তো কেউ দুই দোকানে যাবে নাকি? একটাতেই যাবে। আমার একটা আছে, ওইটাতে যাওয়া দরকার, নতুন আরেকটা দোকান দরকার কি? আওয়ামী লীগ তো জয় বাংলার জন্য আছে, আওয়ামী লীগ জয় শ্রীরামের জন্য আছে, আওয়ামী লীগ এই বাঙালির জন্য আছে, আপনার দরকার নাই তো। এখন আপনি যদি মনে করেন এখন একটু পজিশন ভালো না, আপনি মনে করছেন এই চারিদিকে সব আপনার প্রশাসন, আপনার মিডিয়া, আপনার ইন্ডিয়া, আপনার সব হামারা, এটা যে মনে করেন না, এই দিন থাকবে না আপনার। আপনি সময় দেন, ইন্ডিয়া কখনোই তার সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে আওয়ামী লীগ, আপনি সেকেন্ড চয়েস। বিএনপি বাংলাদেশে ইন্ডিয়ার জন্য সেকেন্ড চয়েস, তারা ফার্স্ট চয়েস রেখে কখনোই সেকেন্ড চয়েস আসবে না। সো তারা 2 দিন পরে সামনে নির্বাচনে যখন আপনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন, জামাত ইসলামের এই পলিসিও মাথায় আছে, তারা যদি পরিস্থিতি খুব খারাপ হয় তারা রাজনীতি করবে না। আমি এটা জামাতের মানে কেন্দ্রীয় কোনো পলিসি না, আমি জামাতের কেউ না, যেহেতু আমি তাদের কোনো একজনের সাথে কথা হচ্ছিল, মানে উনি বলছিলেন যে ভাই আমাদের বেশি চাপাচাপি করলে আমরা পলিটিক্স বাদ দিয়ে দিব, আমাদের মানুষ তৈরি করার দরকার, আমরা মানুষ তৈরি করবো, 10 বছর 20 বছর 25 বছর পরে দেখা যাবে কি হয়। যদি সরে যায় আপনি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন, আপনি মনে করছেন যে ও আমরা তো এখন উপরে আছি, আওয়ামী লীগ আমাদের পিছনে এসে চামচার মতো ঘুরবে। শোনেন ভাই, সরাসরি একটা কথা বলি, একটা এলাকায় 2 শ্রেণীর বাটপার আছে, একটা দুর্নীতিবাজ বাটপার, এই চোর সেচ্চোর আছে দুইটা, একটা আওয়ামী লীগের আর একটা বিএনপির চোর সেচ্চোর বাটপার, এগুলো সব এদের মানে দুর্নীতি করে চুরি করেই তাদের চলার ইচ্ছা, এই জন্যই তারা রাজনীতি করে, রাগ ঢাক রাখার কিছু নাই। কিন্তু তাদের টার্গেট হলো কি, তারা খুব ভদ্রভাবে থাকে, একটু ভদ্র কিসিমের, অসহায় কিসিমের এই চোর বাটপারগুলি হলো বিএনপি করে। আর আওয়ামী লীগেরগুলো হলো দুর্ধর্ষ, তারা খুব ক্রুয়েল হয়, খুব হিংস্র হয়, এই টাইপের চোর বাটপারগুলো আওয়ামী লীগ করে। আপনি তার প্যারালালি চলতে দিবেন, আর আপনার পিছনে সে চলবে, এই ক্ষমতা আপনারও নাই, এই মিডিয়াও সেদিন থাকবে না আপনার পক্ষে, এই ইন্ডিয়াও থাকবে না, প্রশাসনও থাকবে না। সো খুব কেয়ারফুলি আপনাকে আওয়ামী লীগকে হ্যান্ডেল করতে হবে। এখন এই কারণে বললাম যে যেদিন বিএনপি জিন্দাবাদ থেকে বের হয়ে যেতে চাবে, যেদিন বাঙালি হয়ে যেতে চাবে, সেদিন বাংলাদেশে বিএনপির আর দরকার হবে না, ওই দিন মানুষ আওয়ামী লীগই বেটার হবে। না, আওয়ামী লীগ সেটা কেমনে করতে হয় এটা খুব ভালো করে জানে, পোড়ায়া জ্বালায়া কী করা লাগে সব কিছু জানে তারা। সো ভাই, যেই জন্য এত কিছু বললাম, যে 71-এর ভাষা আন্দোলন আর এই যে 71-এর মুক্তিযুদ্ধ আর 21-এর ভাষা আন্দোলন, এগুলো আপনার মাথার মধ্যে এত মিথ্যা, এত ইতিহাস বিকৃত করে আপনাকে ঢুকানো হয়েছে, এটা ঢুকায়
পাকিস্তানের সাথে বিরোধ তৈরি করা আর ভারতের সাথে বন্ধুত্ব তৈরি করে তারপর আপনাকে সেটা মারার জন্য এগুলো করা হয়। অতএব এই যে এখন নতুন সরকার এসে হাফিজ ভাই একজন মুক্তিযোদ্ধা, হাফিজ ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, আমরা জানতে চাই যে কতজন মানুষ আসলে পাকিস্তান আমলে সেই যুদ্ধের সময় রেপ হয়েছিল, কতজন মারা গিয়েছিল, কতজন মুক্তিযোদ্ধা ছিল, কতজন রাজাকার ছিল, রাজাকার কারা ছিল, 14ই ডিসেম্বর কারা এই মানুষগুলোকে মেরেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 30শে জানুয়ারি 1972 জহির রায়হানকে কারা গুম করেছিল, এগুলো আমরা জানতে চাই। এটা জানলে বুঝে যাবেন যে এই বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটার সাথে এই গ্যাঞ্জাম বাঁধানোর জন্য ভারত কি চাল চেলেছিল খুব ভালো করে। আর এই যে আপনার মানুষজন ইতিহাস এগুলো বলে না যায় না শুই না, ভাই আপনার কাছে অনুরোধ একটু শুই নেন, নিজের প্রশ্ন করেন যে যদি অনেকে বলে যে 30,000 মানুষ বা 3 লাখ মানুষ মারা গিয়েছিল, ভাই 3 লাখ মানুষ যদি মারা যায় থাকে তারপরে আপনার গ্রামে অন্তত 5 জন মানুষ মারা যাওয়ার কথা। আপনি আমার দেন তো 3 লাখ মানুষ কোথায় পাকিস্তানিরা মেরেছে, কোন বাংলাদেশিকে পাকিস্তানি, কোন মুসলমানকে পাকিস্তানি মিলিটারি মেরেছে, একটাও দেখাইতে পারবেন না। খুব রেয়ার কেস যে কেসগুলো সেগুলো সব মিলিয়ে যদি আমার মনে হয় খুব বেশি, যেটা শেখ মুজিব যেই কমিশন গঠন করেছিল 7,000-8,000 মানুষ পেয়েছিল। একটা যুদ্ধ, দেশ স্বাধীন হয়ে যাওয়ার যুদ্ধের মধ্যে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমরা চাই না একজন মারা যাক, একজনও রেপ হোক, আমরা চাই না, কিন্তু আমরা হিসাবটা জানতে চাই। আমরা চাই একজন মুক্তিযোদ্ধা 20,000 বেতন পায়, 20,000 না, তার ভাতা তার 20 লাখ দেওয়া হোক যদি আসলেই সে মুক্তিযোদ্ধা হয়ে থাকে। আসল মুক্তিযোদ্ধার সংখ্যাটাই আমরা জানি না। এটার নাম মুক্তিযোদ্ধার প্রেম, এটার নাম মুক্তিযুদ্ধ ভালোবাসা কেউ করতে চায় না। কারণ কি, এইটা দিয়ে ইন্ডিয়া চায় আমাদেরকে এই যে 30 লাখ আর 2 লাখের এই গান শোনাইতে। আমরা এই গান শুনতে চাই না। ভাই পাকিস্তানের সাথে বাংলাদেশ জীবনে এক হবে না, এক হওয়ার দরকারও নাই। বাট পাকিস্তান আমার মুসলমান ভাই, পাকিস্তানের সাথে আমার সম্পর্ক ভালো রাখা উচিত। পাকিস্তান আমার যে কোনো সমস্যায় সবার আগে, যে ক্রিকেটে দেখেছেন না এগিয়ে এসেছে না, প্রতিটা জায়গায় আপনাকে গ্যারান্টি দিলাম পাকিস্তান সবার আগে এই বাংলাদেশের মুসলমানদের জন্য এগিয়ে আসবে। অতএব পাকিস্তানের সাথে আমার নিজের স্বার্থেই সম্পর্ক ভালো রাখতে হবে। পাকিস্তানের ভাই আমাদের দরকার, আমার এমন কোনো ভাল নাই যে পাকিস্তান আমার কাছ থেকে নেবে। পাকিস্তানের নিউক্লিয়ার আছে, পাকিস্তানের অস্ত্র আছে, পাকিস্তান নিজে ফ্যান বানায়, মোটরসাইকেল বানায়, ইলেকট্রিক পণ্য বানায়, তার আন্তর্জাতিক মানের হসপিটাল সব আছে তার, সে আমার এখানে কেন আসবে? এই গ্যাঞ্জাম থেকে ভাই বের হয়ে আসতে হবে। আসলে যদি এই পাম শুনতে না চান, পাম শুনে যে চেতনা দেখান কোনো সমস্যা, চেতনা দেখায় না খায় মরবি, না চিকিৎসা পায় মরবি। যারা তোদের চেতনা দেয় এই পলিটিশিয়ান কারোর ছেলে মেয়ের দেশেও থাকে না, দেশে পড়াশোনা করে না, ওরা দেশে চিকিৎসাও নেয় না, ওরা বাংলা মিডিয়ামেও পড়ে না। কোনো সরকার এই স্কুলে যায় বাংলাদেশের এই এমপি মন্ত্রী ছেলেমেয়েরা পড়াশোনা করেন, এরা সব বিদেশে পড়ে, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন এখানে পড়াশোনা করে। জামাত এনসিপির জন্য একটি যুগান্তকারী সুখবর। জামাত এনসিপি দীর্ঘমেয়াদী এবং টেকসই রাজনৈতিক জোট হতে যাচ্ছে। এতদিন ছিল নির্বাচনী জোট, বাট নির্বাচন ইজ ওভার। এখন পুনর্বিবেচনা করেছে, দুই দলের হাইকমান্ডে আলোচনা হয়েছে যে তারা কি করবে, সম্পর্ককে এখানে টার্মিনেট করবে, এটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক বা সেমি ইডিওলজিক্যাল জোট হিসাবে কন্টিনিউ করবে। এক্ষেত্রে সুখবর হচ্ছে যে না, জামাত এবং এনসিপি দীর্ঘমেয়াদী টেকসই আদর্শিক জোট হিসেবে কন্টিনিউ করবে। হ্যাঁ, আই রিপিট, আদর্শিক জোট। এখানে কোনো হীনমন্যতা কিংবা সলচাতুরির সুযোগ নেই, এটা আদর্শিক জোট। আদর্শ বলতে দুইটা ইসলামী দল, বিষয়টা এরকম নয়। এখানে জুলাই সনদ, জুলাই বিপ্লব, সংস্কার, নতুন রাষ্ট্র কাঠামো, এটাই হচ্ছে আদর্শ। এই আদর্শের জায়গায়, এই আদর্শের উপর ভিত্তি করে জামাত এনসিপি দীর্ঘমেয়াদী জোট হবে এবং তারা সামনের দিকে এগিয়ে যাবে। তো জামাত এনসিপি দুই দল একে অপরের জন্য জরুরি। জামাতের যতই শক্তি থাক না কেন, এককভাবে তাদের ক্ষমতা আসা এবং দেশ চালানো রিয়েলি টাফ। এই জন্য এনসিপির মতো উদার, মধ্যমপন্থী, তারুণ্য ভিত্তিক এবং বাংলাদেশে যাদেরকে নিয়ে কোনো বিতর্ক নেই, জামাতের একটা ব্ল্যাকের স্পট আছে 1971, কিন্তু এনসিপি মানেই সফলতা, এনসিপি মানে বিজয়, এনসিপি মানে জনগণের পক্ষের শক্তি, এনসিপি মানে হিট। তো সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই এনসিপি এবং জামাত জোট এটা জরুরি। এবং এনসিপি যত হিট হোক, এনসিপি যত বিজয়ী শক্তি হোক, এনসিপির কোনো বিতর্ক নেই, যাই হোক না কেন, হিস্ট্রিক্যাল কোনো মিস্টেক নেই। যেমন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করলে জামাত যেরকম 71 কেন্দ্রিক বিতর্ক আছে জামাতের, আওয়ামী লীগ ভবিষ্যতে আসলেও আসতে পারবে কিনা সন্দেহ আছে। এনসিপি শক্তিশালী থাকলে আওয়ামী লীগ আসতে পারবে না, আর আসতে পারলেও সারা জীবন আওয়ামী লীগকে এই গালি খেতে হবে যে তোরা তো 24-এর গণহত্যাকারী, ফেসিস্ট এবং 24-এর গণহত্যাকারী। এই ট্যাগ আওয়ামী লীগকে সারা জীবন বহন করতে হবে। বিএনপি দুর্নীতিবাজ, ভোট চোর, তত্ত্বাবধায়ক সরকার বিকৃতকারী, 10%, হাজারো অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে, কিন্তু এনসিপি কিন্তু এই ক্ষেত্রে নিষ্কলুষ। যতই হোক না কেন, তারা এককভাবে চলতে সক্ষম না, দিস ইজ রিয়ালিটি। তারা কারো সাথে চলতে পারে, যেটা আমরা দেখেছি। জামাতের সাথে জোট, জামাত সিনসিয়ারলি কোঅপারেট করেছে, এনসিপি অসম্ভব সফলতা পেয়েছে। 6 জন এমপি, এটা বিরাট কিছু। অনেকে 50 বছর 80 বছর রাজনীতি করেও 6 জন এমপি হয় না এক নির্বাচনে, যেটা এনসিপির হয়েছে। মানে খুব দ্রুত এনসিপি ক্ষমতার দিকে যাচ্ছে, দ্রুত বর্ধনশীল একটা দল, কিন্তু কারো সাপোর্ট দরকার, এবং সাপোর্টটা দরকার আন্তরিক। বিএনপির মতো সলচাতুরি মার্কা কোনো দলের সাথে জোট করলে এনসিপি জীবনও 6টা পেত না। ও প্রত্যেক জায়গায় বিএনপির বিদ্রোহীরা জিতে আসতো। তো দর্শক, এই জায়গায় জামাত এনসিপি জোট উভয়ের জন্যই অপরিহার্য জরুরি। জামাতের ক্ষমতায় যেতে, এনসিপির বিকাশের জন্য। আর এই জোট এটা কৃত্রিম কোনো জোট নয়, এটা ন্যাচারাল। কারণ দুই দলের একে অপরের জন্য প্রয়োজন। এনসিপিকে বেঁচে থাকার জন্যই জামাত প্রয়োজন। জামাত ছাড়া এনসিপি বেঁচে থাকতে পারবে না। আবার জামাত ক্ষমতা আসা এবং টিকে থাকার জন্য এনসিপিকে প্রয়োজন। তো এটা হচ্ছে ন্যাচারাল এবং অর্গানিক, এবং আদর্শিক জায়গাটা সম্পূর্ণ এক অভিন্ন। রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে জুলাই সনদ, আরো যেসব ডিটারমিনেন্টস আছে রাজনীতিতে এখন,
এই জায়গায় এবং চাঁদাবাজির বিরোধিতা, বাংলাদেশপন্থী, ভারত বিরোধিতা, সব জায়গায় আদর্শিক এক। তো এখানে এটাকে অর্গানিক জোট বলা যায়। অতএব এই সব বিবেচনায় এই দুই দল সিদ্ধান্ত নিয়েছে তারা যুগ যুগ ধরে একসাথে পথ চলবে। হ্যাঁ, একটা পর্যায়ে জোট থাকবে না। জামাত এনসিপি জোটটা হবে অনেকটা বিএনপি জামাত জোটের মতো। বিএনপি জামাত জোট যেরকম অনেকটা আদর্শিক ছিল এবং দীর্ঘমেয়াদী ছিল, অনেকে বলে বিএনপি জামাত জোট আদর্শিক না, এটা ভুয়া কথা। বলে যে নির্বাচনী জোট, না, বিএনপি জামাত জোট অনেকটা সেমি আদর্শিক জোট। অনেক রাজনীতির অনেক আদর্শের জায়গায় জামাত এনসিপির পুরোপুরি মিল ছিল। আদর্শিক বলতে এখানে দুইটা ইসলামী দল। আরে রাজনীতিতে ধর্মীয় দল কিনা এটা রাজনীতিতে প্র্যাকটিক্যালি এটা তেমন কাজে লাগে না, এটা আপনার মানুষ গঠনে বা কর্মী গঠনে কাজে লাগে। যেমন ইসলামী দল তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে বা পার্লামেন্টে গেলে তারা ইসলামের আলাদা কিছু কায়েম করতে পারে না। অতএব রাজনীতিতে আদর্শ হচ্ছে ভারত বিরোধিতা, ফরেন পলিসিতে আপনার দৃষ্টিভঙ্গি কি, অর্থনীতিতে আপনি কিভাবে দেখতে চান, এরকম নানান কিছু পয়েন্ট, অথবা বড় ধরনের কোনো পরিবর্তন চান। যেমন বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ বেটার না প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, এটা একটা আদর্শ। এখানে আদর্শ বলতে আপনি ইসলাম না সেকুলারিজম, এটা আসলে মৌলিক জায়গায় সবাই প্রায় এক কাছাকাছি। তো দর্শক, এখানে বিএনপি জামাত জোট যেরকম ছিল দীর্ঘমেয়াদী, প্রায় 25 বছর টিকে ছিল, ওরকম এনসিপি জামাত জোট দীর্ঘদিন টিকবে, সেই পথে হচ্ছে। অতএব এনসিপি জামাত মাঠ পর্যায়ে সম্পর্ক বাড়াতে হবে। আর এই সম্পর্ক বাড়ানোটা অত্যন্ত সহজ, কারণ এনসিপির নেতৃত্বে যারা আছে প্রায় সবাই সাবেক শিবির। এবং অবশ্য এখন এনসিপির রিক্রুটমেন্টের জায়গাটা ভিন্ন হয়ে যাবে। এনসিপির যাত্রাটা ইনিশিয়েটটা হয়েছে সাবেক শিবিরদের হাত ধরে, কিন্তু নতুনভাবে সাবেক শিবির আর এনসিপিতে আসবে না। সাবেক শিবির এখন জামাত ইসলামীতে আসবে প্রায় সবাই। শিবিরের যারা আগে জামাত করতো না, নানান কারণে, মান অভিমান বা জামাতের রিজিডিটির কারণে, জামাত এখন সংস্কার হয়েছে, জামাত এখন আগের জামাত নেই, জামাত এখন জামাত 2.0। এই কারণে এবি পার্টির সাথেও জামাতের জোট হয়, সেখানে সাবেক শিবিরদের ঠিকানা এখন একটাই, জামাত ইসলামী, কোনো সমস্যা নেই। এখন সেই যারা কণ্ঠাসা ছিল, যাদের কারণে যেসব প্রশ্নে সাবেক শিবিরে জামাত করতো না, শিশির মনির বা এইসব ইস্যুতে, এবং শিশির মনিরা জামাতের বড় নেতা, ডক্টর জাহিদুর রহমান, এরা এখন জামাতের বড় নেতা। অতএব কোনো সমস্যা নেই। তবে এনসিপির রিক্রুটমেন্ট হবে এখন বিএনপির যারা হতাশ, কিংবা বিএনপির যারা এই নব্য বিএনপির সাথে তাল মিলাতে পারবে না, যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, এবং বিএনপির যারা বঞ্চিত হবে, তারা অনেকে এনসিপি কে জায়গা হিসেবে নিবে। যদিও তাদের সিংহভাগ জামাত ইসলামীতে এসেছে, অতীতে আমরা দেখেছি নির্বাচনী প্রচারণার সময় হাজার হাজার বিএনপি জামাতে যোগ দিয়েছে, কিছু কিছু এনসিপিতে যোগ দিবে। এবং এই যে গণঅধিকার পরিষদ, রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মধ্য দিয়ে, বিভিন্ন মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদ নাই হয়ে যাবে, তাদের কোনো রাজনীতি থাকবে না। এই ধরনের বিকাশমান দলের রাজনীতি হয় বিরোধী দলে, সরকারি দলে তাদের রাজনীতি ওইখানেই সংকুচিত হয়ে যায়, থমকে যায়। তো গণঅধিকার পরিষদের যারা রাজনীতি করতে চায়, এখন ওটা বিভিন্নর একটা দোকান, তারা অনিবার্যভাবে এনসিপিতে আসতে পারে। ওই যে দেখেন, আপ বাংলাদেশ অলরেডি নাই হয়ে গেছে। আপ বাংলাদেশ একটা ধৈর্য সংগঠন ছিল, এটা 2-3 জন ভাই ব্রাদারের একটা দোকান ছিল, কিন্তু এই দোকানদারিও ভালোভাবে করতে পারেনি। শুরুতেই স্বজনপ্রীতি এবং অব্যবস্থাপনা, অযোগ্য লোকদের মাধ্যমে গঠিত একটা আউটফিট ছিল। তারা এখন এনসিপিতে আসছে, যেটা শুনছি। এরপরে দেখবেন যে আওয়ামী লীগের লোকজন, তারাও একটা বিরাট অংশ অনিবার্যভাবে এনসিপিতে আসবে। তো এনসিপির রিক্রুটমেন্টের জায়গা হচ্ছে এখন এটা। সেই জায়গায় এনসিপি জামাত সম্পর্ক গঠন, সুসম্পর্ক তৈরি করাটাও সহজ হবে, যেহেতু এখন যারা নেতৃত্বে আছে তারা মোস্টলি সাবেক শিবির, এবং যারা জামাতের প্রতি অ্যালার্জিক ছিল তারা অনেকে নাই হয়ে গেছে। তো দর্শক, এই খবরটা ডেইলি স্টার চমৎকারভাবে একটা রিপোর্ট আকারে তুলে ধরেছে। তরুণ নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাত ইসলামীর সঙ্গে হওয়া তাদের নির্বাচনী জোটকে রাজনৈতিক জোটে রূপান্তর করার কথা বিবেচনা করছে। শীর্ষ নেতারা এই বিষয়ে কথা না বললেও দলের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, তারা অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগগুলো বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সংসদের ভিতরে এবং বাইরে উভয় স্থানে জামাতের সঙ্গে যৌথভাবে কাজ করবে, এটা অনিবার্য। জামাতের আমির সাহেব এটা কি করলো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে শহীদ মিনারে গিয়ে ফুল দিতে গেল, কিভাবে করতে পারলো একজন জামাতের আমির হয়ে? এটা নিয়ে সারা দেশে তুলপাড়। অথচ আপনি দেখেন মাজারে আউল বাউল গান হয় এবং বাউল মহিলাদেরকে দিয়ে ডান্স করানো হয়, নাচ গান করানো হয়। এটা নিয়ে ওই মৌলবীদের কোনো ফতোয়া নাই। আরে বেড়া, তোরা পারলে আয়া জিয়ারত করস না, সকল কবরবাসীর জন্য, শহীদের জন্য জিয়ারত করো। তোরাই আবার ফতোয়া দিবি, যদি উনি শহীদের প্রতি শ্রদ্ধা না জানায়, তোরাই আবার ফতোয়া দিবে, এই তো দেখছো জামাতের আমির, জামাত ইসলামের দলের লোকেরা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে জানা, এরা আসলেই রাজাকার, এরা আসলেই দেশদ্রোহী। আবার যখন গেল শ্রদ্ধা জানাতে, শিরিক হয়ে গেল, শিরিক হয়ে গেল। ওখানে কি সেজদা দিতে গেছে? ওখানে কি মানত করতে গেছে? মানে ফতুয়ার শেষ নাই। গতকালকে সানিস বাইতন একটা ব্যবসাপতিতা মহিলা, যে কাপড় বিক্রির নামে দেহ বিক্রি করে এবং অসংখ্য এমপি মন্ত্রীর সাথে রাত কাটায় বেরিবার ভোট ক্লাব এলাকায়, এটা নিয়ে তো কোনো ফতুয়া নাই। মানে ফতুয়া হইল দাড়িওয়ালা টুপিওয়ালাকে নিয়ে। দাড়িওয়ালা টুপিওয়ালা যেই দিকে যাবে জোরে হাঁটলে কয় ওই তো দাওয়াত খাওয়ার জন্য দৌড়ায়, আর আস্তে হাঁটলে কয় এমন খানা খেয়েছে দাওয়াত খাইয়া হয়তো হারতেই পারতেছে না। এই সে দেশের অবস্থা। ওরা চিন্তা করতে পারেন, মানে বাঙালি গু খায় আর বাতাসকে ঘৃণা করে, সুদ খায় আপন মাল লোকে জেনা করে, ওইটা নিয়ে কোনো ফতুয়াবাজি নাই। বর্তমানে শতকরা 70 থেকে 80% লোক সুদ খায়, আপন মার সাথে জেনা করে, ওইটা নিয়ে কোনো ফতুয়াবাজি নাই। ফতুয়া হইল কোন হুজুর কোথায় গেল, কোন হুজুর কোন দাড়িওয়ালা টুপিওয়ালা কোন শহীদ মিনারে ফুলতে গেল, এটা নিয়ে ফতুয়াবাজি। অথচ দেখেন দেশের মধ্যে বিয়ের অনুষ্ঠানে গানে কনসার্ট হয়, নাচানাচি হয়, এই যে দেখেন যৌতুকের মহড়া, এগুলো কি বন্ধ হয়েছে? মানে এই দেশের মধ্যে কি জানেন নেই, এই দেশের মধ্যে হচ্ছে যে আপনি যেই দলই করেন ওই দলের লোকেরা যে আপনাকে ভালোবাসবে তা কিন্তু নয়। আপনার উন্নতি দেখলে তাদেরও কিন্তু হিংসা হয়।
মানে ফতুয়া আসলে ইসলামী দলের তারা একজন জামাত ইসলামের লোকদেরকে কেউ গালি দিলে, হেফাজতকে কেউ গালি দিলে, চরমোনা ইসলামী আন্দোলনকে কেউ গালি দিলে এত খুশি হইয়েন না। একটা একটা কইরা মানে ইসলামী দলকে ভাগ করার জন্য মুনাফিকরা নাস্তিকরা লেগে আছে, একটা একটা করে ভাগ করবে। তো প্রথম টার্গেট দেখছেন না, নির্বাচন উপলক্ষে চরমোনাকে আলাদা করলো। চরমোনাকে কিন্তু আলাদা করলো, উনি কিন্তু নিজে থেকে আলাদা হয় না, ওনাকে আলাদা করানো হয়েছে। এরপরে হচ্ছে মামলাল সাহেব, ওনাকেও আলাদা করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। মানে এক কথায় মানে সবাই কিন্তু জালিম ছিল স্বৈরাচারের আমলে, সবাই কিন্তু মাজলুম ছিল, স্বৈরাচারীরা জালিম ছিল। তো এখন দেখেন মজলুম হওয়ার পরে এখন আরেকটা মজলুম পার্টি আবার জালিম হয়ে উঠেছে। আসলে ভাই এগুলি বাদ দেন, যারা ফতুয়াবাজি করতেছেন ইসলামী খেলাফত, তো তুমি এসে ইসলামী খেলাফত কায়েম করো, তুমি এসে শহীদদের ভুল দেওয়া বন্ধ করো, কারণ ওনারা ওখানে তো মানত করতে যায় না, সেজদা দিতেও যায় না। এখন মানে ইসলামী দলের নিয়ে এত মাথা ব্যথা, কই পতিতাদেরকে নিয়ে তো মাথা ব্যথা নেই, যে কয়দিন গণদর্শন হলো এদেরকে নিয়ে তো মাথা ব্যথা নেই, যে মেয়েদেরকে দর্শিতা করা হলো কই এদেরকে নিয়ে তো ফেসবুকে লেখালেখি নাই, যারা দর্শনকারী এদেরকে বিচার করতেই হবে অনীতি বিলম্বে, তাদেরকে স্বামী কাঠ করে দাঁড় করাতে হবে, এই কারণে ফতুয়াবাজি নাই। অনেক জায়গায় বাড়ি ঘরে আগুন, চাঁদাবাজি করা হচ্ছে, খুন করা হচ্ছে, টেন্ডারবাজি করা হচ্ছে, ওইগুলো নিয়ে কোনো ফতুয়াবাজি নাই। মানে যত ফতুয়াবাজি ডারিওয়ালা টুপিওয়ালা কোন দিকে যায়, ও থুতু ফালাইলেও দোষ, থুতু না ফালাইলেও দোষ, মানে এই হচ্ছে দেশের অবস্থা। আরে ভাই সবাই মিলে মিশে দেশটা গঠন করতে হবে। আমাকে তো বহুত গালি দিচ্ছেন, আমি যখন বলছিলাম যে কখনো এককভাবে কোনো সরকার গঠন করবে না, কোনো জায়গায় বিএনপি যাবে কেউ ঠেকা রাখতে পারবে না, কোনো জায়গায় জামাত যাবে কেউ ঠেকা রাখতে পারবে না, কোনো জায়গায় রিক্সা মার্কা যাবে কেউ ঠেকা রাখতে পারবে না, কিছু জায়গায় খেজুর গাছ যাবে, এভাবে কিন্তু আমি বলছিলাম। অর্থাৎ দেশটা গঠন হবে সর্বদলীয়ভাবে। এখন ঠিক আছে, তো আমার কথাটা হলো যে আমরা জাতি মানি না, মাইন কারচি মাই পড়লে তখন মানি। তো আলেমুলামারা আমরা যদি এক হইতে না পারি, আলেমুলামারা এক হইব কিভাবে? আলেমুলামার মধ্যে মুনাফিক বেশি, এত বলাৎকার হয়, ফতুয়াবাজি আছে, দর্শন হয়, ফতুয়াবাজি আছে। আরে তারা কালকে লাইভে আইসা বলতেছে জামাতের নিবন্ধন বাতিল করা দরকার। তার মানে কি? জামাত মূল উদ্দেশ্য না, একমাত্র আল্লাহর কসম করে বলে দাড়িওয়ালা টুপিওয়ালাই মূল উদ্দেশ্য। দাড়িওয়ালা টুপিওয়ালা সবাই মিলে ধরো ইসলামী দল ক্ষমতায় না যেতে পারে, এদের উদ্দেশ্য এটা। কারণ এরা চার মামলা সভা করতে এটা পতিতা বৃত্তি করে খায়, আর দেহ ব্যবসা করে খায়। ওই মহিলা তো এক জামাইরে খাইছে, খাইয়া বাচ্চা সহকার ওই জামাই থেকে খাই পড়ছে। ওই জামাইয়ের কাছে থাকা খালি অর্ধ উলঙ্গ ভিডিও টিকটক কাপড় ব্যস্ত পারে না। পরে একটা বুড়া বেটার কাছে আইছে, বুড়া বেটারে খাইয়া বেটারে কুমাই থাকার পরও ওই মহিলা বিভিন্ন পুরুষ লোকের রাত কাটাইছে। মানে কি বলবো, এত নাম না নিতেও লজ্জা লাগে। এই পতিতাগুলি যেই নারীদেরকে হেনস্থা করা হয়, ভোট কেন্দ্রে তোলপেটে লাথি দেওয়া হয়, ভোট প্রচারণার ক্ষেত্রে অনেক মামুনদেরকে ইজ্জত হরণ করা হয়, ওই সময় এই পতিতার বাচ্চা পতিতারা কোথায় ছিল বলে? ভাই রমজান মাস, মিসকা শয়তান হইয়েন না, হক কথাগুলি বলেন, হক কথাগুলি বলার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আমরা দাড়িওয়ালা ট্রিপল এক থাকতে হবে। আর অনেক লোক বিনপি করে, এরাও কয় হুজুর বিনপি করি, ঠিক আছে, বাদু দ্বারা করছে দিকে আমরা করি, ঠিক আছে, বাপ মার লগে মুখ কালাকালি হবে এই জন্য করি। কিন্তু আমরাও চাই তো জামাত ইসলাম সহ আরও যত হেফাজতে ইসলাম, জমিয়তে ইসলাম এবং চরমোনা ইসলাম আন্দোলন যারা আছে, আসলে এরা তো কোনো জায়গায় টেন্ডারবাজি, সাদাবাজি, ধর্ষণে ধরা খায় নাই হুজুর, এটা আমরা জানি। আল্লাহর কসম, আল্লাহর ঘর মসজিদ, এই আল্লাহর ঘর মসজিদের সামনে অসংখ্য বিএনপি আওয়ামী লীগের কর্মীরা বলে যে হুজুর আমরা জানি, কিন্তু হুজুর মূল কথা হচ্ছে আমাদেরকে 71 ট্যাবলেট বিক্রি করে করে আমাদেরকে মানে ভারতের গোলামি বানানো হচ্ছে। কিন্তু আমরা সবাই মিলে এই দেশের জন্য কিছু একটা করার দরকার। হ্যাঁ, পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে আমরা আমদানি রপ্তানির ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে ওইটা ঠিক থাকবে, কিন্তু ভারতীয় আধিপত্য এই দেশে হতে দেওয়া যাবে না। আসলে মূল কথা হচ্ছে আলেমুলামারা রাজাকার না, যারা ভারত বিরোধী এদেরকেই রাজাকার বানানো হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আসলে জাতি যখন এক সময় জানবে যে আসলে রাজাকার বলে যাদেরকে তকমা দেওয়া হয়েছে, এক সময় জানবে যে তারা আসলে রাজাকার ছিল না। যেমন নবী আলাইহিস সালামের বংশধরকে যারা শাহাদাত বরণ করেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা সহ, আলী রাদিয়াল্লাহু তাআলা সহ, কারবালার প্রান্তরে নবী আলাইহিস সালামের বংশধরকে যারা মানে হত্যা করেছে, শহীদ করেছে, ওদের উত্তরসূরিরা পরে জানছে যে এদেরকে মেরেছিল শিয়ার দলেরা, কাদিয়ানির দলেরা। এখন এরা হাই আফসোস করে কিন্তু মহররম 10 তারিখে হাই হুসেন বলে চেপটাঘাত করে রক্ত ঝরায় শরীর থেকে, পিঠ থেকে। কারণ এরা পরবর্তীতে জানছে যে কোনো কাফেররা নবীর বংশ শেষ করে না, মুনাফিকরা শেষ করছে। ও মুনাফিকদের মধ্যে শিয়া কাদিয়ানি উত্তরসূরিরা ছিল। এই জন্য আমাদের উলামায়ে কেরাম কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য অনেক আন্দোলন করেছেন, আমরাও দিয়েছি। তো যাই হোক, একসময় যখন জানবে যাদেরকে রাজাকার তকমা দেওয়া হয়েছে, পুরা ইতিহাস পড়ে দেবেন আসলে রাজাকার ছিল না, আসলে তারা ভারত বিরোধী ছিল, ভারতের আধিপত্যের বিরোধী ছিল। ওসমান হাদিকে শাহাদাত বরণ করতে হয়েছে। আমাদের মূল কথা হলো কি 71 ট্যাবলেট বিক্রি না করে 71 যারা শহীদ হয়েছে, 24 যারা শহীদ হয়েছে, এদেরকে অস্বীকার করা যাবে না। মূল কথা হচ্ছে আমরা সর্বদলীয় লোক মিলে দেশের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য কাজ করে যেতে হবে। দেশের জন্য চোর, খুন, রাহাজারি, চাঁদাবাজি, টান্ডারবাজি না হয়, এইদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই, কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, পরবর্তী নিউজ হাজির হবো। আজকের মতো ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।